আমরা কখনো এই কথাটি বলবো না যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আরও 3, 4, 5 বছর পরে সংস্কার হবে ধীরে ধীরে, তারপরে একটি নির্বাচন হবে। আমরা এই কথা বলবো না। আমরা মনে করি সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 1971-এর পরবর্তীতে বিগত 53-54 বছরে বাংলাদেশের যে সংস্কারটি হওয়া প্রয়োজন ছিল সেই সংস্কারটি বাংলাদেশে হয়নি। আবার আগামী যে 4-5 বছরে আমাদের প্রত্যাশিত সংস্কারগুলো হয়ে যাবে এটিও সম্ভব নয়। সিস্টেম এমন কিছু বিষয় দিয়ে তৈরি যে বিষয়গুলো দৃশ্যমান নয়, এবং এই দৃশ্যমান যে বিষয়গুলো নয় সেগুলোরই প্রভাব একটি রাষ্ট্রে বেশি। আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা আমাদেরকে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে দেখিয়েছে, এরকম দৃশ্যমান বেশ কিছু অবকাঠামো দেখিয়েছে। এগুলোর গুরুত্ব আছে অনেকগুলো, আবার অনেকগুলো ছিল লুটপাটের ক্ষেত্র। কিন্তু অদৃশ্য যেই জিনিসগুলো আমরা দেখতে পাই না, আপনার সেবা, আমলাতন্ত্র থেকে পাওয়া সেবা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যে সেবা পান, হাসপাতাল থেকে যে সেবাটি পান, এই সেবাগুলো আপনি কিন্তু চোখে দেখেন না, এটা অনুভব করা যায়। এগুলোকে ধীরে ধীরে ভিতর থেকে সিন্ডিকেটের মাধ্যমে হোক, চাঁদাবাজির মাধ্যমে হোক, স্বজনপ্রীতির মাধ্যমে হোক, এগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং একটা দীর্ঘ সময় পরে আমরা আমাদের জায়গা থেকে এটি অনুভব করতে পেরেছি যে এই সিস্টেমগুলো ধ্বংস হয়ে গিয়েছে, করাপ্টেড হয়ে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই যে সিস্টেমগুলো ধ্বংস হয়েছে, একটা নির্বাচনের জন্য সুষ্ঠু এবং একটি আস্থা রাখা যায় এমন একটি নির্বাচনের জন্য এই সিস্টেমগুলোর একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত একটা সংস্কার প্রয়োজন। কখনো পূর্ণ সংস্কার, ইভেন এই পূর্ণ সংস্কার কতটুকু এটা প্যারামিটার সেট করা টাফ। সেই জায়গা থেকে যতটুকু একটা স্ট্যান্ডার্ড সংস্কার সেট হলে, যেমন একটা নির্বাচনের জন্য আপনার একটা নির্ভরযোগ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। এই বাহিনী তো বিগত 16 বছরে সবচেয়ে বেশি করাপ্টেড, এই বাহিনীকে সবচেয়ে বেশি অ্যাবিউজ করা হয়েছে। সো ওই বাহিনীর উপরে আস্থা রাখা যায় এমন একটা সংস্কার তো ওই বাহিনীতে করা প্রয়োজন। আমার বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। আপনার পুরো নির্বাচন কেন্দ্রিক যে কোনো সমস্যার একটা সুষ্ঠু সমাধানের জন্য আপনার বিচার বিভাগে দ্বারস্থ হতে হবে। সেই জায়গার অন্তত যোগ্যতা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদেরকে সেই জায়গায় পজিট করা প্রয়োজন। আপনি যদি দেখেন এই পুরো বাংলাদেশের যে বিগত 16 বছরে কোনো ভোট না থাকার কারণে ম্যান্ডেটগুলো নেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? টাকার ভিত্তিতে। শেখ হাসিনার এক কোরাম, শেখ রেহানার আরেক কোরাম, আরেকজনের আরেক কোরাম, মানে কোরামের অভাব নেই। এভাবে টাকা দিয়ে ম্যান্ডেট কেনা হয়েছে। জনগণের ম্যান্ডেট বলতে এখানে আর কিছু ছিল না। সো বিগত 16 বছরে এই যে ভোটের যে প্রসেস, কিংবা যারা ভোটার তাদের যে সুষ্ঠু তালিকা, এটিও কিন্তু ছিল না। কারণ ভোটার তো আর ভোট দেয়নি, ভোট দিয়েছে তাদের এজেন্টরা, একজনে 1000, 2000, 3000 করে। সেই জায়গা থেকে এই ভোটার তালিকা সংশোধন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই সামগ্রিক সংস্কারগুলোর জন্য ইভেন আমি যদি একদম আমার জায়গাতে স্পষ্ট করে বলি, 5ই অগাস্টে যদি এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও বলা হতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার করার জন্য 3 বছর সময় নেবে, তারা তাদের জায়গা থেকে দ্বিমত করতো না। কিন্তু ইভেন যদি এটা 2 বছর 3 বছর বলা হতো, কেউ দ্বিমত করতো না, সিঙ্গেল কেউ ছিল না। কিন্তু আজকে কয় মাস হয়েছে? এখনো 5 মাস হয়নি। কিন্তু তাহলে এতগুলো আমরা নিজেরাই বলছি, ইভেন এই যে আমাদের বিভিন্ন বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তখন, কিংবা আমাদের যারা প্রমিনেন্ট নেতা ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, কিংবা আমাদের ঠাকুরগাঁর আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিএনপির মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনারাই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। উনাদের উপর দিয়েই সবচেয়ে বেশি হয়রানি বা মিথ্যা মামলা এই বিষয়গুলো গিয়েছে। সো তাদের কাছেও কিন্তু জনগণের প্রত্যাশা এখন সবচেয়ে বেশি। এই অভ্যুত্থানের সাথে যারা সরাসরি জড়িত ছিল, মাঠ পর্যায়ে আন্দোলনে ছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের দায়বদ্ধতাটা সবচেয়ে বেশি। আমরা এটা নিজেদের জায়গা থেকে ফিল করি। আমাদের এমন অসংখ্য আন্দোলনকারী রয়েছে, আহত রয়েছে, যোদ্ধা রয়েছে, যারা কোনোদিন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না, কিন্তু তাদের রক্তের দায় তো এটা যে একটা স্ট্যান্ডার্ড সংস্কার করে দিয়ে তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেটুকু যদি না হয়, তাহলে এই যারা এভাবে আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে,
তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা এই প্রশ্নের কি উত্তর দিবে যখন আজকে থেকে নির্দিষ্ট সময় পরে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে তাদের কাজটি ঠিকভাবে করতে পারবে না। সো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অবশ্যই নির্বাচন যেন এতটা দীর্ঘ না হয়ে যায় যেটা দেশের পরিস্থিতিকে নাজুক দিকে নিয়ে যায়, এটা যেমন সত্য, আবার সংস্কার যেন এতটাও ন্যূনতম না হয় যে নির্বাচনের নামে আগের মতো একটা প্রহসনের নির্বাচন হয়, নির্বাচনের নামে সেখানে ক্ষমতার অপব্যবহার দেখা যায়। পাশাপাশি বিএনপি একটি বড় রাজনৈতিক দল, খুব স্বাভাবিকভাবেই তাদের গুছিয়ে নেওয়াটা কিছুটা সহজ হতে পারে, কিন্তু বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল তো আছে, আমার রেজিস্ট্রেশনকৃত রাজনৈতিক দল 40টির উপরে, তাদের কথাগুলো তো আমাদের শুনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনকারী হিসেবে যেমন শুনবো, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা শুনবে খুব স্বাভাবিকভাবে। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস মনে করি যে 26-এর অর্ধেক অর্থাৎ জুন পর্যন্ত যেটা বলা হয়েছে এটা অভ্যুত্থানের পরবর্তী 2 বছরও না। আমরা যদি দেখি 1 বছর 9-10 মাসের মতো সময়, অভ্যুত্থান যখন শেষ হয়েছে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা কল্পনাই করে নাই যে 2 বছরের মধ্যে আবার আরেকটা ইলেকশন হবে। তারা হয়তো একটু বেশি সময় ভেবেছিল। ইভেন তখন যদি বলা হতো যে অন্তর্বর্তীকালীন সরকার 2 বছর সময় নেবে, বাংলাদেশের রাজনৈতিক দল তো দূরের কথা, সিঙ্গেল কোন একজন মানুষ এটাতে দ্বিমত করতো না। তাহলে অল্প কিছুদিন যেতে না যেতে আমরা যদি এতটাই ক্ষমতার দিকে তাকিয়ে থাকি, এখানে তো আমরা কখনোই বলছি না যে এটা দীর্ঘমেয়াদী করতে হবে, কিন্তু আমাদের ওইটুকু সহনশীল মানসিকতা এবং সহযোগিতাও থাকা দরকার যেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই রক্ত এবং জীবনগুলোর উপর দাঁড়িয়ে যে সরকারটি এসেছে তারা যেন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে। এটা আমাদের সকলের প্রত্যাশা, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের জায়গা থেকে স্পষ্ট যে মেসেজ এসেছে 26 জুনের মধ্যবর্তী সময়ে হবে 1 বছর 9-10 মাসের একটি অন্তর্বর্তীকালীন সরকার, এটি খুবই যৌক্তিক সময়। এবং আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত পার্থক্য, এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে।